ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো তা হলো ন্যাচারাল ফিনোমেনন অ্যান্ড ইটস অ্যানালিসিস, বাংলায় প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। তো আমরা এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, আর এই চ্যাপ্টারটা নিয়ে যে আলোচনাগুলো আজকে হবে, মূলত যে প্রাকৃতিক ঘটনাগুলো আমরা আমাদের চারপাশে দেখতে পাই, সেই প্রাকৃতিক ঘটনাগুলোকেই আমরা বিশ্লেষণ করব এবং তার বিজ্ঞানসম্মত কারণ জানব। এটাই হবে আমাদের এই চ্যাপ্টারটার, ক্লাস 8-এর ইভিএসের এই চ্যাপ্টারটির উদ্দেশ্য। যেমন আমরা আমাদের চারপাশে যে প্রাকৃতিক ঘটনাগুলো দেখি, সেই ঘটনাগুলোর মধ্যে মূলত যে ঘটনা আমরা ছোটবেলা থেকে দেখে বড় হই, তেমন একটা ঘটনা হলো যেমন বজ্রপাত। তো বজ্রপাতে আমাদের যে অবজারভেশনসগুলো থাকে, যে বজ্রপাত আমরা তার শব্দ শুনি, তার আলোর ঝলকানি দেখি, কিন্তু এর ভেতরেও কি বিজ্ঞান আছে, কি কারণে এই ঘটনাগুলো ঘটে, তার একটু সামান্য আলোচনা আমরা করব। বা ধরো শীতকালে, বিশেষ করে শীতকালে আমরা আমাদের শুকনো চুলে যদি চিরুনি আঁচড়াই, তারপর যদি আমরা ছোট ছোট কাগজের টুকরোর সামনে তাকে নিয়ে গিয়ে ধরি, তাহলে আমরা দেখতে পাবো যে ওই কাগজের টুকরোগুলো এই চিরুনিতে আকর্ষিত হচ্ছে। বা শীতকালেই বিশেষ করে হয়, তার কারণ শীতকালে আমাদের যে মাথার চুল ড্রাই থাকে, এবং সেক্ষেত্রে মশারিতেও আমরা দেখেছি যে যখন তুমি মশারির ভেতরে ঢোকো, তখন তাতে একটা পটপট করে আওয়াজ হয় তোমার চুলের সাথে মশারির কন্ট্যাক্ট হলে। তাহলে এই যে ঘটনাগুলো, বা তোমার ধরো তোমার বাড়িতে একটা সুইচ তুমি দিলে, বাল্বটা জ্বলে উঠলো, বা ট্রেন চলছে, ইলেকট্রিক ট্রেন চলছে, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর যদি আমি বিজ্ঞানসম্মত কারণ জানতে চাই, এইগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা, এইগুলোই এই চ্যাপ্টারটিতে তোমাদের বোঝানো হয়েছে, এবং এই ব্যাপারগুলো বোঝাবার চেষ্টা করব। মূলত ইলেকট্রিসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বলা যায় শক্তি, যাকে আমরা ব্যবহার করে বিভিন্ন রকমের দৈনন্দিন কাজ বলো, বা আমাদের এই গোটা পৃথিবীতে সমস্ত রকমের কাজই একেবারে যন্ত্রনির্ভর সভ্যতা, তা কিন্তু ওই বৈদ্যুতিক শক্তির প্রভাবেই ঘটে। তো আমরা যদি বইটা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বেশ কিছু বলা যায় টেক্সট দিয়েছে তোমাদের বইতে। আমি যদি এই বইটার এই অংশটা তোমাদেরকে, দেখতেই পাচ্ছ তোমরা যে বইটার হেডিং এটা, এবং এখানে যে ছবিগুলো দেওয়া আছে সেই মতো আমি তোমাদের পেজ নাম্বারও বলে দিচ্ছি। পেজ নাম্বার 160। এই পেজ নাম্বার 160-তে তোমরা যদি দেখতে পাও, দেখবে যে এখানে লেখা আছে যে উত্তর আকাশ জুড়ে ঘন কালো মেঘ। এইগুলো তোমরা অবশ্যই তো বাড়িতে পড়বে। এই পাতাটা যখন আমি পড়াচ্ছি আমার সাথে সাথে তো তোমরা দেখতেই থাকবে। এখানে কতগুলো কথা বলা হয়েছে, যে কথাগুলোর মানে একটা গল্পের মতো করে বলেছে ঠিক কথা, কিন্তু এই কথাগুলোর ভেতরের মানে, যেমন উত্তর আকাশ জুড়ে ঘন কালো মেঘ, অর্থাৎ মেঘ করেছে তার মানে, এবং অনেকক্ষণ ধরে বইতে থাকা হাওয়া থেমে গেছে, তার মানে মেঘ করেছে এবং মেঘ করার সাথে সাথে হাওয়াটাও থেমে গেছে, একটা থমথমে ভাব। তোমরা লক্ষ্য করে দেখবে যে কোনো রকমের ঝড় বা প্রবল ঝড়ের ক্ষেত্রে একটা থমথমে ভাব হয়, তারপরই একটা প্রবল ঝড় আসে। হঠাৎ নীলচে আলো, মেঘের বুকে আঁকা বাঁকা রেখার এক তীব্র আলোর ঝলকানি, অর্থাৎ বজ্রপাত। এরপর একটা জোরালো গম্ভীর শব্দ। কালবৈশাখীর ঝড়ে বজ্রপাতের এই দৃশ্য দেখেনি এমন কেউ আমাদের মধ্যে নেই বোধ হয়। অর্থাৎ মানে তোমরা প্রতি বছরই এই ধরনের বজ্রপাত তোমরা দেখে অভ্যস্ত, এবং বজ্রপাতের ক্ষেত্রে প্রথমে আলোর ঝলকানি এবং তারপরে হচ্ছে গুরুগম্ভীর শব্দ। এটাই আমরা সাধারণত শুনে অভ্যস্ত, মানে আগে শব্দ তারপরে আলোর ঝলকানি, এরমটা আমরা দেখে অভ্যস্ত নই। এর পেছনেও কারণ যেটা, যে প্রথমেই আমি আলোর ঝলকানি কেন দেখি, তারপরে কেন শব্দ শুনি, গুরুগম্ভীর বজ্রপাত শুনি, তার পেছনের কারণটা হচ্ছে যে
বজ্রপাতের যে মানে তড়িৎ স্ফুলিঙ্গ, যে ঝলকানি, আলো অনেক দ্রুত গতিতে ট্রাভেল করে। আলোর গতিবেগ আমি তোমাদের বলেছি এর আগে, 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড। এটা হলো আলোর গতিবেগ, এইটা হলো আলোর গতিবেগ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার এই দূরত্বটা আলো অতিক্রম করে। সেই জায়গায় শব্দ মোটামুটি 30°C যদি উষ্ণতা আমি ধরি, তাহলে মোটামুটি এটা তুমি 320 মিটার/সেকেন্ড এর আশেপাশে হতে পারে, কারণ শব্দের গতিবেগ তা উষ্ণতার উপর নির্ভরশীল, মাধ্যমের উপরও নির্ভরশীল। মোটামুটি 320 থেকে 340 এইরকম তার গতিবেগ। তার মানে প্রতি সেকেন্ডে শব্দ যাচ্ছে এই দূরত্বটা, আর প্রতি সেকেন্ডে আলো যাচ্ছে এই দূরত্বটা। ন্যাচারালি আমরা তো বুঝতেই পাচ্ছি যে কোন দূরত্বটা অতিরিক্ত, কোন প্রচুর বেশি। এই কারণেই আমরা বজ্রপাতের ক্ষেত্রে শব্দ শোনার আগে আলো শুনি, আলো দেখি, নট শুনি। এইবার দেখো, তার পরেই চলে আসছে যে প্রাচীন ভারতে বিভিন্ন প্রাকৃতিক ঘটনার কারণ হিসেবে বিভিন্ন দেবতা বা অশুভ শক্তিকে দায়ী করা হতো। কিন্তু এখানে বজ্রপাতের বিজ্ঞানসম্মত কারণ বোঝার চেষ্টা করব। এটা করতে গিয়ে আমাদের কিছু বৈজ্ঞানিক কনসেপ্ট, ধারণা জানতে হবে। এই ধারণাগুলো জানাবার জন্যই কিন্তু ওই আমি যেটা একদম শুরুতে বললাম যে তোমার শীতকালে তুমি মনে করো বিছানার মধ্যে ঢুকছো, মশারিতে তোমার মাথার চুলটা লেগে একটা পটপট পটপট করে সাউন্ড হচ্ছে, বা শীতকালে বা শুকনো চুলে তুমি চিরুনিটাকে কয়েকবার ঘষে ছোট ছোট কাগজের টুকরোর সামনে তাকে ধরছো, সেক্ষেত্রে কিন্তু কাগজের টুকরোগুলো ওই চিরুনিতে অ্যাট্রাক্টেড হবে, আটকে আসবে। তো এই যে ঘটনাগুলো, বা একটা ব্যাটারির দুটো প্রান্ত তাকে একটি বাল্বের সাথে যুক্ত করছো, বাল্বটা জ্বলে উঠছে, যে শীতকালে উলের জামা কাপড় বা সোয়েটার পরার ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটে। অর্থাৎ তুমি দেখবে যে শীতকালে তুমি সোয়েটারটা যখন ছাড়ছো, তখন তোমার লোমগুলো একেবারে ওই সোয়েটারের সাথে যেন আঠার মতো লেগে গেছে, এরকম একটা ফিল পাবে তুমি, এরকম একটা অনুভূতি তোমার আসবে। আর যদি খুব সূক্ষ্মভাবে শোনো, তাহলে তুমি শব্দও শুনতে পারবে, পিটপিট করে আওয়াজও তুমি শুনতে পাবে। কিন্তু সেটা খুব জোর হবে না যে একেবারে খুব সচেতনভাবে তোমায় এটা শুনতে হবে। এখানে বইতে যেটা বলেছে যে রাতে পুরো অন্ধকার করে দিয়ে নাইলন মশারি, সোয়েটার বা চাদর খুলে নিয়ে মশারিতে যদি তুমি তাড়াতাড়ি বোলাও, তাহলে একটা সাউন্ড তুমি শুনতে পাবে, আর ছোট ছোট তড়িৎ স্ফুলিঙ্গ তুমি দেখতে পাবে। এটা তুমি ট্রাই করে দেখতে পারো, এটা তুমি চেষ্টা করে দেখতে পারো। তবে অবশ্য এই মুহূর্তে গরমকাল, হ্যাঁ, এইটা ট্রাই করে তুমি সাকসেসফুল হবে না। তার কারণ এই মুহূর্তে এয়ারে ময়েশ্চার, জলীয় বাষ্প প্রচুর পরিমাণে আছে, তো সেক্ষেত্রে কিন্তু এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে না। কিন্তু কি বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে, বলতে চেয়েছে যে একটা অন্ধকার ঘর, সেই ঘরের মধ্যে একটা চাদর, মানে যে চাদর আমরা শীতকালে গায়ে দিই, সেই চাদর আর মশারি টাঙিয়ে, মশারির ওই যে নাইলন এর পর্দাটা রয়েছে, মশারির যে ওয়াল আর কি, তাতে যদি তুমি চাদরটাকে কয়েকবার ঘর্ষণ করো এবং তারপর যদি তাদেরকে আলাদা করতে যাও, এরমভাবে লাগিয়ে রেখে তারপর একে আলাদা করতে যাও, তখন তুমি একটা সাউন্ড শুনতে পাবে। এবং যদি, আমি জানি না অন্ধকারের মধ্যে তুমি দেখতে পাবে কি না, অনেক মাইনিউটলি দেখলে হয়তো তুমি দেখতে পারো, তো সেটাও আবার এই পরিবেশের জন্য হবে না, তোমাকে ওয়েট করতে হবে শীতকালের জন্য। টর্চে বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষ তোমরা সবাই দেখেছো, একে ড্রাই সেল বলে। এই যে আমরা আবার সেল নিয়ে আলোচনা যদি করি, তাহলে সেল দু রকমের, একটা সেল হচ্ছে ওয়েট সেল আর একটা হচ্ছে ড্রাই সেল। ওয়েট সেল
বা জলযুক্ত কোষ, সেক্ষেত্রে আমরা যেটুকুনি জানি সেটা হচ্ছে যে এরম একটা পাত্র, কাঁচের পাত্রই হওয়া বাঞ্ছনীয়, তার মধ্যে লঘু মানে ডাইলিউট H2SO4 যদি তুমি দাও, এবং এখানে যদি একটি তামার পাত এবং এখানে যদি একটি দস্তার পাত থাকে, কপার এবং জিঙ্কের প্লেট থাকে, এদেরকে তার দিয়ে তুমি যদি যুক্ত করে দিয়ে একটা এলইডি বাল্ব এর সাথে যুক্ত করে দাও, তাহলে দেখবে এই এলইডি বাল্বটা জ্বলে উঠেছে। যদিও এখানে কিন্তু কোনো ব্যাটারি নেই, যদিও এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো ব্যাটারি নেই, একটা তামার পাদ আছে, একটা দস্তার পাদ আছে, লঘু সালফিউরিক অ্যাসিড এর মাঝখানে আছে। তো এটাকে বলা হয় জলযুক্ত কোষ বা ওয়েট সেল। আর একটা আছে, সেটা হচ্ছে ড্রাই সেল, যেটা আমরা আমাদের বাড়িতে ব্যবহার করি, দেখতে এরকম হয়, ব্যাটারির মতো। সেটা বিভিন্ন নামে তাকে ডাকা হয়, পেন্সিল ব্যাটারি, এমনি টর্চের ব্যাটারি। তো এর গায়ে দেখবে কিছু লেখা থাকে, ভালো করে ওটাকে নিয়ে অবজার্ভ করবে, দেখবে 1.5 ভোল্ট বলে এই কথাটা লেখা থাকে। আর এই যে ওপরে উঁচু হয়ে থাকা যে অংশটা, এটার পাশে দেখবে লেখা থাকে পজিটিভ, মানে এই ওপরের অংশটা হচ্ছে, উঁচু হয়ে থাকা অংশটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক, আর নিচের অংশটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। তো এটাকে বলা হচ্ছে তোমার ড্রাই সেল বা শুষ্ক কোষ। এর যেরকম আমরা দেখতে পাচ্ছি এর ভোল্টেজ 1.5 ভোল্ট দিচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু এতটা নয়, এর ক্ষেত্রে মোটামুটি স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 1.08 ভোল্ট। ঠিক আছে, এগুলো সবই বইতে উপলব্ধ, তোমরা যেরম যেরম উঁচু ক্লাসে উঠবে তেমন তেমন এইগুলো তোমরা জানতে পারবে। তো আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার 161, রেডিও বা টর্চে ব্যবহৃত তড়িৎকোষ তোমরা সকলে দেখেছো। অ্যাকচুয়ালি রেডিও তো এখন আর কেউ ব্যবহার করে না, এখন সবাই অ্যান্ড্রয়েড মোবাইল বা মোবাইলই ব্যবহার করে। তো সেক্ষেত্রে ড্রাই সেল তোমাদের, আমি জানি না তোমরা দেখেছো কি না, তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে রিমোট কন্ট্রোলের যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় রিমোটে। এখন তো এইটাই সবচেয়ে ভালো উদাহরণ দেওয়ার পথ, যে রিমোটে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, যেগুলো পেন্সিল ব্যাটারির থেকেও ছোট ব্যাটারি, ওইগুলো দিয়ে এখন উদাহরণ দিতে হবে যে ওইগুলো হচ্ছে ড্রাই সেলের একেবারে সুন্দর উদাহরণ। এখন যদি তোমায় বলা হয় রেডিওর ব্যাটারি, টর্চের ব্যাটারি, তাহলে তো তুমি রিলেটই করতে পারবে না, কারণ টর্চ বোধহয় তুমি দেখোনি, বা রেডিও সেটাও দেখোনি। এখন তো রেডিও টর্চ সবই মোবাইলে। লাউড স্পিকারে মাইক বাজাতে যে ব্যাটারি ব্যবহার করা হয় তাও তোমরা নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, এটা একটা আবার একটা বিশেষ ধরনের ব্যাটারি। সেই ব্যাটারিটা মোটামুটি তুমি দেখবে এরকম কালো রঙের হয়, ঠিক আছে? তো কালো রঙের হয় ওপরে, মানে আমি এটা সাইড থেকে যদি দেখি তাহলে এটা এরকমই চেহারা। এখানে ওপরে কিছু ছিপি ছিপি মতো থাকে, হ্যাঁ, সময় সময় এই ছিপিগুলোকে খুলে এর মধ্যে ডিস্টিলড ওয়াটার ভরে দিতে হয়। মোটামুটি বডিটা ব্ল্যাক কালারেরই হয়, আবার সেটা ডিপেন্ড করছে কোম্পানির ওপরে, কোন কোম্পানি কীরকম কালারের জিনিস করবে। অনেক সময় হোয়াইটও হয়, মানে এরম নয় যে ব্ল্যাক হতেই হবে তারপরেই ওটা ওই ধরনের ব্যাটারি, যেটা স্যার পড়িয়েছিলেন, যেটা বইতে লেখা আছে, এরম ব্যাপারটা নয়। এর স্ট্রাকচারটা এরকম। এই ধরনের ব্যাটারি তোমরা গাড়িতেও দেখতে পারবে। এই ধরনের ব্যাটারি যাদের বাড়িতে টু হুইলার, বাবাকে বলবে, বাবা দেখিয়ে দেবে যে বাইকে ব্যবহৃত যে ব্যাটারি, সেটা বাবা তোমাকে দেখিয়ে দেবে। বা কারোর বাড়িতে যদি ইমার্জেন্সি লাইট থাকে, রিচার্জেবল লাইট থাকে, রিচার্জেবল কিন্তু মোবাইলের ব্যাটারি নয়, মানে রিচার্জেবল মোবাইলের ব্যাটারি কিন্তু সেটা লিথিয়াম আয়ন। আর এখানে যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি বলা হয় সেকেন্ডারি সেল বা গৌণ কোষ, যেখানে কি হয় না, তুমি যদি চার্জ দাও তাহলে সেই চার্জটাকে কিছুক্ষণের জন্য ধরে রাখতে পারে ইন ফর্ম অফ কেমিক্যাল এনার্জি। এমনিতে তো তড়িৎ শক্তিকে সঞ্চয় করে রাখা যায় না, তো তাকে
ওই কেমিক্যাল এনার্জির রূপে গৌণ কোষের ভেতরে বা সেকেন্ডারি সেলের ভেতরে ও সঞ্চিত করে রাখতে পারে, এবং সময় মতো যখন যেরকম ব্যবহার হবে, তোমরা জানো যখন চার্জ দেওয়া হলো তখন সে চার্জড হচ্ছে, এবার যখন তুমি কারেন্ট চলে গেল বা তাকে ব্যবহার করছো তখন সে ওই গৌণ কোষ থেকে তড়িৎ নিয়ে সে আলোকিত করবে বা যে কাজের জন্য ব্যবহৃত হচ্ছে সে কাজের জন্য। আমি যদি এর ওপর থেকে দেখাই তাহলে এরকম দেখতে লাগবে, এই রকম ধরনের গোল গোল ছিপি ছিপি মতো আছে। এবার মনে করো এই জায়গাতে একটা শীষের যেরকম চকচকে কালার হয় ওই রকম কালারের এখানে পজিটিভ এখানে নেগেটিভ, মানে এইখানেই পজিটিভ নেগেটিভ নয়, সেটা দেখলেই তুমি বুঝতে পারবে ওর ওপরে পজিটিভ এবং নেগেটিভ চিহ্নিত করা থাকবে। তো এইগুলো কিন্তু গাড়ির ব্যাটারি, এগুলো তোমার অনেক সময় ইনভার্টারের ব্যাটারিতে একে ব্যবহার করা হয়, এটাও এক ধরনের ব্যাটারি। এখানে যে লাউড স্পিকারে মাইক বাজাতে যে ব্যাটারি ব্যবহার করা হয় তাও নিশ্চয়ই দেখেছো, লাউড স্পিকারে মাইক বাজাতে গিয়ে এই ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়। এবার ব্যাটারির দু প্রান্তে দুটো তড়িৎবাহী তার লাগাও, মানে আমরা এখানে থেকে যেরকম পজিটিভ আর নেগেটিভ আমি এইখানে যেরকম করলাম, এইখান থেকে তুমি যদি দুটো তারের এখান থেকে নির্গত করো, মানে তারটাকে তুমি যদি লাগাও তাহলে ওই বৈদ্যুতিক যন্ত্রপাতির সাথে থেকে জুড়ে দিতে বলবে। এবার তার দুটোর আস্তরণ ছাড়ানো খোলা অংশ দুটি স্পর্শ করিয়ে দ্রুত ছাড়িয়ে নাও। দেখো এখানে প্রতিটা জিনিস অত্যন্ত ডিটেলড বলছে, সেটা হচ্ছে যে তোমাদের বাড়িতে যে তার আছে সেই তারটা অরিজিনালি ভেতরের তারটা কিন্তু আমরা বাইরে থেকে যেটা দেখি সেটা ওই তার নয়, ওর ওপরে একটা আস্তরণ থাকে, সেই আস্তরণটা মূলত প্লাস্টিকের আস্তরণ। যখন তোমাদের বাড়িতে কোনো ইলেকট্রিশিয়ান বা তুমি যখন কোনো প্রজেক্টের কাজ করতে যাবে তখন তোমাকে তো এই প্লাস্টিকের অংশটাকে তো ছাড়িয়ে নিতে হবে, না হলে তুমি ভেতরের তারটার তো টাচ পাবে না। তাহলে এইখান থেকে তুমি যদি প্লাস্টিকের অংশটাকে ছাড়িয়ে নিলে তুমি দেখবে যে এখান থেকে এই তারটা বেরোলো। এবার এই তারটাকে তোমাকে এর সাথে জুড়তে হবে, এরকমই আরেকটা তার নিয়ে তোমাকে এই অংশে জুড়তে হবে, তাহলে তুমি পজিটিভ পেলে নেগেটিভ পেলে, এই দুটোই পেয়ে গেলে। 2-3টে ড্রাই সেল পরপর বসিয়ে পরীক্ষাটি করতে পারো। এবার 2-3টে ড্রাই সেল মানে বলতে চাইছে এই ধরনের ব্যাটারি যদি তুমি পরপর একটার পৃষ্ঠে আরেকটা তার মানে এর পজিটিভ আর এর নেগেটিভ, এখানে পজিটিভ রইলো এখানে নেগেটিভ রইলো, তো এখান থেকে একটা তার বার করলাম, এখান থেকে একটা তার বার করলাম, এবং এই তার দুটো বার করে আমি ন্যাচারালি তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা এটা বোঝার জন্য একটি এলইডি বাল্বের দুটি প্রান্তে একে আমি যুক্ত করব, এবং তাতে আমি দেখতে পাবো এলইডিটা জ্বলে উঠে। তার দুটো পরস্পরের থেকে যখনই ছাড়িয়ে নেওয়া হচ্ছে ঠিক তখনই তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু একটা তড়িৎ স্ফুলিঙ্গ তৈরির কথা বলা হয়েছে, এবং সেক্ষেত্রে আমি যদি এলইডিটা ব্যবহার না করে যদি এইখানে এই তার দুটোকে খুব কাছাকাছি আনি, ভেরি ক্লোজ টু ইচ আদার, তখন আমি এখানে দেখবো একটা ইলেকট্রিক্যাল স্পার্ক তৈরি হচ্ছে। তার দুটো পরস্পরের থেকে যখনই ছাড়িয়ে নেওয়া হচ্ছে ঠিক তখনই তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হচ্ছে। মানে এরমটা ভেবেও না যে তার দুটোকে যখনই পরস্পরের থেকে দূরে করে নেওয়া হচ্ছে তখন তড়িৎ স্ফুলিঙ্গ, তা হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে প্রথমে তার দুটোকে তো তুমি পরস্পরে সংযুক্ত করে রেখেছো, এরপরে একটু যদি সরিয়ে নাও দেখবে চাক করে একটা এই ঘটনাটা কোথায় ঘটে? এই ঘটনাটা ঘটে তোমার সুইচে, ইলেকট্রিক্যাল সুইচ। তোমাদের বাড়িতে যদি সুইচ, তো যদি কেন সুইচ তো থাকবেই, তো ওই সুইচ তুমি যখন অফ করবে তখন তুমি দেখতে পাবে একটা চিরিক করে তড়িৎ স্ফুলিঙ্গ ওর ভেতরে তুমি দেখতে পাবে। সেই একই বক্তব্য এখানে তোমার বইতে বলছে। হয়তো ভাবছো এরকম স্ফুলিঙ্গ তুমি কাঁচি শান দেওয়ার সময়ও দেখেছো। আচ্ছা, যখন ওই ধরো ছুরি কাঁচি ধার কমে যায় তখন তাকে শান দিতে হয়, তাকে তার শার্প করতে হয়। সেই শার্প করতে গেলে তুমি দেখেছো যে একটা ঘুরন্ত চাকতির গায়ে ওই ছুরি বা কাঁচিটাকে লাগাতে হয়, দু টুকরো ধাতুর প্রবল ঘর্ষণে তাপ তৈরি হয়।
মূলত হচ্ছে যে কোনো দুটো বস্তুকে তুমি যদি পরস্পর তারা যদি ঘর্ষিত হয়, পরস্পর ঘর্ষণ করো, তাহলে তাদের মধ্যে তাপ সৃষ্টি হবে। ঠিক আছে, ওই তাপ উত্তপ্ত ছোট ছোট ধাতুর টুকরোগুলো ফুলকির আকারে ঠিকরে বেরোয়। তো ওই তাপই যদি যথেষ্ট বেশি শক্তি অর্জন করে ফেলে, শান দেওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আলোর ফুলকি আকারে নির্গত হবে। এই যে শান দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওটা তড়িৎ স্ফুলিঙ্গ নয়। একটু আগে আমি যেটা বলছিলাম সেটাই তোমাদের বইতে এখন বলা আছে, যে কোনো সুইচ চাপতে গিয়ে ছোট তড়িৎ স্ফুলিঙ্গ দেখতে পাও। বৈদ্যুতিক পোস্টে যেখানে দুটো তার জোড়া আছে সেখানেও তড়িৎ স্ফুলিঙ্গ তোমরা হতে দেখেছো। পাড়াতে ইলেকট্রিকের যে লাইন আছে সেই লাইনে দুটো তার যদি পরস্পর জোড়া লেগে যায় অ্যাক্সিডেন্টালি, তাহলে সেখানে একটা তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। জোরে হাওয়া বইছে যখন, তখনই ফুলকি দেখার সম্ভাবনা বেশি। এইটা আমি জানি না তোমরা কজন দেখেছো, কিন্তু আমি দেখেছি। এই অভিজ্ঞতা আমার আছে যে যখনই হাওয়া দিচ্ছে এই অগ্নিস্ফুলিঙ্গ বা তড়িৎ স্ফুলিঙ্গ একটু বেশি জোর জ্বলে উঠছে। রাতে বিদ্যুৎ চালিত রেলগাড়িতে চড়েছ অনেকো, এটা তো অত্যন্ত ইজি একটা এক্সাম্পল, যে ট্রেন যখন রাত্রিবেলা তোমরা ট্রাভেল করো, ওপরে যে ইলেকট্রিকের যে কানেকশান রয়েছে সেই কানেকশানটার সাথে তারের মাঝে মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়, সেটা ট্রেনের দোলনির জন্য। তখন কিন্তু একটা তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি এবং চারদিকটা আলোকিত হয়। এই অবজারভেশনসগুলো তোমরা করলে তাহলে তোমাদের এই যে ন্যাচারাল ফিনোমেনা অ্যান্ড ইটস অ্যানালিসিস, এই চ্যাপ্টারটির সাথে তোমরা রিলেট করতে পারবে। কারণ এইগুলো তো অ্যাকচুয়ালি তোমাদের অবজারভেশন যদি থাকে তাহলে তোমরা খুব লাইভলি এটাকে রিলেট করতে পারবে। না হলে আমার কথা শুনে বইয়ের পড়ে তোমাদেরকে খানিকটা ফিল করতে হবে বা রিলেট করতে হবে। রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়েছে তাকে পেন্টোগ্রাফ বলা হয়। অর্থাৎ রেলগাড়ির ওপরে যে অ্যান্টেনাটার মতো থাকে, অ্যাকচুয়ালি দিস ইজ নট অ্যান্টেনা, কিন্তু ওইটাকে পেন্টোগ্রাফ বলা হয়, যেটা তারকে টাচ করে থাকে। তার মানে ওপর দিয়ে যে তারটা যাচ্ছে, চলার সময় গাড়ির ঝাঁকুনি হলে পেন্টোগ্রাফ সেই ওপরের তার থেকে একটু ছাড়িয়ে যায়, ডিসকানেক্টেড হয়। ডিসকানেক্টেড হলেই কি হবে, তখন তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হবে। বজ্রপাতের ক্ষেত্রেও আমরা যে আলো দেখতে পাই সেটাও তার, যদিও লজিকটা বা তার অ্যানালিসিস সম্পূর্ণই আলাদা, কিন্তু মূলত তারা তড়িৎ স্ফুলিঙ্গই। আজ প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ফিনোমেনন অ্যান্ড ইটস অ্যানালিসিস, এই চ্যাপ্টারের প্রথম দুটি পাতা আমি পড়ালাম। যতটুকুনি পড়ালাম বাড়িতে তোমরা পড়ো, তারপর আবার পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে, মানে পেজ নাম্বার 161 থেকে সামনের দিকে পড়ব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।